ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক শোয়ের পরও লেবাননে ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের, কড়া হুঁশিয়ারি তেহরানের, ক্ষুব্ধ ট্রাম্পও। ইউক্রেন যুদ্ধ নিয়ে G7 বৈঠকের সমঝোতা, কিয়েভকে সামরিক সহায়তা ও মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় একমত ইউরোপ। হোয়াইট হাউসে নাশকতার ষড়যন্ত্র ব্যর্থ, রক্ষা পান ট্রাম্প সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। দেলাওয়ারে হাসপাতালে বন্দুক হামলায় নিহত এক। পশ্চিমবঙ্গের ভাবনীপুর আসনে নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা, নামাজ নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপির মন্ত্রীর। পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এসব। গাজায় বিদ্যুৎ, ইন্টারনেট কিংবা টেলিভিশন কিছুই নেই, তবু ফুটবল বিশ্বকাপের জোয়ারে ভাসছে উপত্যকার মানুষ। সবাইকে স্টার ওয়ার্ল্ডে স্বাগতম। সাথে আছি আমি সূচনা হাসান। ইরানের সাথে চুক্তি হোক বা না হোক, দক্ষিণ লেবাননের দখল ছাড়ছে না ইসরায়েল। স্পষ্ট এই ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। উত্তর ইসরায়েলের নিরাপত্তার অজুহাত তুলে এই দখলদারিত্ব স্থায়ী করার পথে হাঁটছেন যুদ্ধবাজ এই ইহুদি নেতা। দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পও ইসরায়েলের নিরাপত্তা চান। প্রেসিডেন্ট ট্রাম্পের জুতা পলিশ করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার হাতের কাগজটি যেন ইরানের সাথে চুক্তির খসড়া। ছবিটা প্রতীকী, কিন্তু নিজ দেশে নেতানিয়াহুর ইমেজটা এখন ঠিক এরকম। প্রতীকী এই প্রতিবাদ মূলত নেতানিয়াহুর বিচারের দাবিতে। মঙ্গলবার দুর্নীতি মামলার শুনানিতে হাজির হতে ইসরায়েলি প্রধানমন্ত্রী যখন আদালতে, বাইরে তখন এই প্রতিবাদ। We've been standing in front of the courts of Israel in Tel Aviv for over a year now. 1 বছরেরও বেশি সময় ধরে আমরা আদালতের সামনে দাঁড়িয়ে আছি যাতে নেতানিয়াহুর বিচার হয়, তিনি যাতে কারাগারে যাওয়া এড়াতে না পারেন। এটা স্পষ্ট করে বলা দরকার যে তিনি অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক সব ক্ষেত্রেই ব্যর্থ। এর আগে যুদ্ধের দোহাই দিয়ে আদালতের শুনানি এড়িয়েছিলেন নেতানিয়াহু, কিন্তু এখন আর সেই সুযোগ পাচ্ছেন না। ইরান যুক্তরাষ্ট্রের চুক্তি ঠেকাতে বারবার বাধার দেয়াল গড়েছেন নেতানিয়াহু। শেষ পর্যন্ত তাকে উপেক্ষা করেই চুক্তি সম্পন্ন করেছেন ট্রাম্প। নেতানিয়াহু এমন এক চরিত্র যিনি যুদ্ধ আর রক্তপাত থেকে রাজনৈতিক ফয়দা তুলে নেওয়াতেই বিশ্বাসী। সে কারণেই গাজা হত্যাযোগ্য, একই কারণে দক্ষিণ লেবাননে তার দখলদারিত্ব। যতদিন প্রয়োজন আমরা লেবাননে থাকব। ইরান চেয়েছিল আমরা সেখান থেকে সরে যাই, কিন্তু তা হয়নি। জানেন কেন হয়নি? কারণ আমি এ বিষয়ে অত্যন্ত দৃঢ় অবস্থান নিয়েছি। আমরা সেখানে থাকছি কারণ উত্তরের বাসিন্দাদের সুরক্ষা দিতে হবে। তবে পরিস্থিতি এখন এমন যে নেতানিয়াহু লেবাননে থাকবেন কিনা সে সিদ্ধান্ত নেবে ইরান, এবং সেটি চূড়ান্ত চুক্তির পরই। আপাতত নেতানিয়াহু স্বস্তি খোঁজার চেষ্টা করছেন ঠিক এরকমই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে। দশকের পর দশক ধরে আমি ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের বিরুদ্ধে লড়াই করছি। এটা আমার জীবনের মিশন। এখনও আমি সেই দায়িত্ব পালন করছি, ভবিষ্যতেও করব। কোনো চুক্তি থাকুক বা না থাকুক, ইরান পারমাণবিক অস্ত্র পাবে না। যতদিন আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকব, এটি ঘটতে দেব না। তবে তিনি প্রধানমন্ত্রী থাকবেন না সেই সিদ্ধান্ত নেবে ইসরায়েলের জনগণ। আগামী অক্টোবর বা নভেম্বরেই ইসরায়েলের নির্বাচন। গাজার হাজারো মানুষকে হত্যা, সিরিয়ার ভূমি দখল, ইরানের মাটিতে যুক্তরাষ্ট্রকে ধরাশায়ী করা, আর সবশেষ লেবানন। নেতানিয়াহুর এই ধারাবাহিক মিশনের একটাই লক্ষ্য, আরেক মেয়াদের জন্য ক্ষমতা দখল। কিন্তু ইরানের হাতে শোচনীয় পরাজয়ের পর তার সামনে এখন আর কোনো সহজ জয় নেই। কাজী শাহরিন, স্টার নিউজ। ফের লেবাননে হামলা চালালো ইসরায়েল। দক্ষিণাঞ্চলীয় শহর নাতাবিহেতে ড্রোন হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তির পরও নেতানিয়াহু সরকারের এমন হঠকারী পদক্ষেপের কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। হুমকি দিয়েছে হামলা না থামলে দেওয়া হবে দাঁত ভাঙা জবাব। লেবাননে হামলা বন্ধে ওয়াশিংটনের নির্দেশনা অমান্য করায় বিরক্ত প্রেসিডেন্ট ট্রাম্পও। বলছেন দরকার হলে সিরিয়াকে লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সামলানোর দায়িত্ব দিতে চান তিনি।
লেবাননের দক্ষিণে সংঘাতপ্রবণ নাবাতিয়ে শহরে পরপর 3টি ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ছোড়া হয়েছে সাউন্ড বোমাও। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির চূড়ান্ত চুক্তি সইয়ের পরও যেন কোনোভাবেই তা মানতে পারছে না ইসরায়েল। তীব্র সমালোচনার পরও বিমান হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু সরকার। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর থেকে লেবাননে 84 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। শান্তি প্রক্রিয়ার অগ্রগতির মধ্যেও হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা। কঠোর হুঁশিয়ারি, হামলা না থামালে ফের কড়া জবাব দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, লেবাননে হামলা বন্ধে যা প্রয়োজন তাই করবে তেহরান। 4 ساعت گذشته با تحولات যুদ্ধবন্ধের সামগ্রিক চুক্তির অবিচ্ছেদ্য ও অপরিহার্য অংশ লেবানন। কাজের মাধ্যমেই আমরা দেখিয়েছি এ বিষয়ে আমরা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতের পরিস্থিতিও আমরা অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করব। চুক্তি বাস্তবায়নে যে প্রতিশ্রুতি আমাদের দেওয়া হয় তা বাস্তবায়নে আমাদের হাতে থাকা সবকিছুই আমরা করব। এদিকে লেবানন ইস্যুতে বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যক্রম একদমই পছন্দ করছে না মিত্র যুক্তরাষ্ট্র। ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, হিজবুল্লাহ যোদ্ধাদের সামলাতে ইসরায়েলের চেয়ে সিরিয়াকেই বেশি উপযুক্ত মনে করছেন তিনি। এ সময় ট্রাম্প না থাকলে ইসরায়েল বহু আগেই ধ্বংস হয়ে যেত, এমন বিস্ফোরক মন্তব্যও করেন তিনি। লেবানন ও হিজবুল্লাহ পরিস্থিতি যেভাবে সামলেছে নেতানিয়াহু, তাতে আমি সন্তুষ্ট নই। তাকে আরও দায়িত্বশীল হতে হবে। ইসরায়েলকে হিজবুল্লাহর ব্যাপারটা সিরিয়াকে সামলাতে দেওয়ার পরামর্শ দিয়েছি। যদি ইসরায়েল সবাইকে হত্যা করা ছাড়া কাজটা ঠিকভাবে না করতে পারে, তাহলে অন্য কাউকেই করতে হবে। আমি না থাকলে ইসরায়েল অনেক আগেই ধ্বংস হয়ে যেত। গেল 2 মার্চ থেকে লেবাননে ইসরায়েলের হামলায় প্রাণহানি 4000 ছুঁই, আহত প্রায় 12,000, বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ। ইফাতিরা, স্টার নিউজ। টানা 3 মাসের নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার পরই যুক্তরাষ্ট্রের সাথে প্রথম ধাপের সমঝোতাটি সফলভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তেহরানে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের তিনি এই তথ্য জানান। আগামী শুক্রবার থেকে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের এই চুক্তি কার্যকর হবে বলে জানালেন তিনি। আমেরিকা ও ইরানের মধ্যে 2 ধাপের আলোচনায় প্রথম ধাপ সফলভাবে সম্পূর্ণ হয়েছে। গত 15 জুন স্বাক্ষরিত এই সমঝোতা অনুযায়ী আগামী শুক্রবার থেকেই লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে। এই চুক্তির আওতায় হরমুজ প্রণালী খুলে দেওয়া, নৌ অবরোধ প্রত্যাহার এবং লেবানন থেকে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটবে। আগামী 60 দিন পরবর্তী ধাপের আলোচনা চলবে, যেখানে পারমাণবিক ইস্যু ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। লেবাননে পুনরায় যে কোনো ইসরায়েলি হামলা এই চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক সমঝোতার স্মারক স্বাক্ষরের পর এবার বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের নতুন আশা জাগালো কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, এই চুক্তির ফলে হরমুজ প্রণালী উন্মুক্ত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে দ্বিতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। reopen the strait for normal navigation, and that would allow আশা করছি এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে এবং পারমাণবিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাবে। আমরা বিশ্বাস করি এই চুক্তির ফলে হরমুজ প্রণালীতে আবারও স্বাভাবিক নৌ চলাচল শুরু হবে। চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী খুলে দেওয়া হলে কাতারের মতো দেশগুলো বিশ্ববাজারে আবার জ্বালানি ও সার সরবরাহ করতে পারবে। এতে আন্তর্জাতিক বাজারে চাপ কমবে। পাকিস্তানের মধ্যস্থতায় যে শান্তি আলোচনা চলছে, কাতার শুরু থেকে তার পাশে আছে। আগামীতে জেনেভায় যে বৈঠক হবে, কাতার সেখানে অন্যান্য দেশের সাথে অংশ নেবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার নতুন সমঝোতার স্মারককে স্বাগত জানিয়েছেন লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। 2 সংগঠনই এই চুক্তিকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার পথে একটি বড় অর্জন বলে উল্লেখ করেছে। হিজবুল্লাহর মতে এই সমঝোতা লেবানন সহ সব ফ্রন্টে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পথ সুগম করবে। তবে ইসরায়েল যে কোনো সময় যুদ্ধবিরতি লঙ্ঘন করতে পারে এমন আশঙ্কায় বাস্তুচ্যুত নাগরিকদের সরকারি ঘোষণার আগে ঘরে না ফেরার কড়া নির্দেশ দিয়েছে গোষ্ঠীটি। অন্যদিকে ফিলিস্তিনের হামাস ইরানের এই কূটনৈতিক পদক্ষেপের প্রশংসা করেছে। তারা জোর দিয়ে বলেছে, গাজায় ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ এবং ফিলিস্তিন সংকটের মূল সমস্যার সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে কোনোভাবেই প্রকৃত শান্তি আসবে না। হামাসের দাবি, এই চুক্তির ফলে অঞ্চলে আধিপত্য বিস্তারের চেষ্টা নস্যাৎ হয়েছে। আন্তর্জাতিক মহলের নজর এখন এই চুক্তির বাস্তবায়নের দিকে।
যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তি হলে সহসাই খুলবে হরমুজ প্রণালী, এমনটি ভাবা ঠিক হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন হরমুজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অন্তত 50 দিন সময় লাগবে। ইরানের পেতে রাখা মাইন সরানোতেই লাগতে পারে দীর্ঘ সময়। তারপরও আছে শিপিং লাইন প্রতিষ্ঠানগুলোকে সচল করা ও ক্ষতিগ্রস্ত জাহাজের বীমা দাবি পূরণ করার মতো নানা বিষয়। যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করতে হরমুজকেই যুদ্ধের রণাঙ্গন করে তোলে ইরান। এই প্রণালীতে পাতা হয় মৃত্যুফাঁদ। দর কষাকষির অন্যতম নিয়ামক হয়ে ওঠে এই জলপথ। চুক্তির আওতায় হরমুজ পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে। তারপরও স্বাভাবিক নৌ চলাচল শুরু হতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে সতর্ক করেছেন সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞরা। তারা বলছেন প্রণালীতে পাতা মাইনগুলো সরাতেই সময় লেগে যেতে পারে 40 থেকে 50 দিন। ধারণা করা হচ্ছে পানির নিচের এমন মারণাস্ত্র লুকানো আছে যা সরাতে অত্যাধুনিক মাইন সুইপিং জাহাজ ও ডুবো ড্রোন লাগাতে পারে। সেই সাথে দীর্ঘ সময়ের ব্যাপার তো আছে। ইরানের কাছে এখনও প্রায় 1000 নৌ মাইন থাকতে পারে। কোনো মাইন ক্ষেত্র শনাক্ত হলে তা সম্পূর্ণ অপসারণে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসও লেগে যেতে পারে। শুধু মাইন অপসারণই নয়, নিরাপত্তা নিয়ে আস্থা ফিরে পেতে সময় লাগবে। বীমা কোম্পানি, তেল পরিবহনকারী প্রতিষ্ঠান এবং জাহাজ পরিচালনাকারী সংস্থাগুলো নিরাপদ নৌপথের নিশ্চয়তা পাওয়ার আগে হরমুজ ব্যবহার করতে অনীহা দেখাতে পারে। জাহাজ চলাচল শিল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন একটি সুপার ট্যাঙ্কার ও তার বহনকৃত অপরিশোধিত তেলের সম্মিলিত মূল্য প্রায় $30 কোটি হতে পারে। ফলে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অধিকাংশ কোম্পানি ঝুঁকি নিতে চাইবে না। বর্তমানে জাহাজ চলাচল শুরু করাকে তারা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করছেন। তার মতে মাইনের হুমকি তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী উভয় ধরনের উদ্বেগের কারণ। এদিকে হরমুজ পুনরায় চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটিও বলছে হরমুজের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বেশ সময় লাগবে। কাজী শাহরিন, স্টার নিউজ। রাশিয়ার রাজধানী মস্কোর সর্ববৃহৎ তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার শোধনাগারটিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন মস্কোর মেয়র সের্গেই সোভিয়ানিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হামলার পর ওই শোধনাগারটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। এই হামলার দায় স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মস্কো অঞ্চলের সর্ববৃহৎ এই তেল শোধনাগারটি বছরের প্রায় 1,16,00,000 টন তেল পরিশোধন করে থাকে। চলতি বছরের শুরু থেকেই রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনীয় ড্রোন হামলার পরিমাণ দ্বিগুণ বেড়েছে। এর ফলে দেশটির জ্বালানি উৎপাদন ব্যাহত হলেও এই শোধনাগারটি মস্কো অঞ্চলে নিরবিচ্ছিন্ন তেল সরবরাহ করে আসছিল। হামলার কারণে এখন সেখানেও সরবরাহ সংকটের আশঙ্কা করছে। ফ্রান্সে চলমান G7 বৈঠকের মূল এজেন্ডায় উঠে এলো ইউক্রেন ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইউক্রেনের যুদ্ধে বন্ধের উপায় হিসেবে কিয়েভকে সামরিক সহায়তা ও মস্কোর উপর আরও নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত ইউরোপের নেতারা। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও হরমুজে বাধাহীন জাহাজ চলাচলেও একমত বিশ্ব নেতারা। সম্মেলনে উপস্থিতি ট্রাম্প বলছেন তার এবারের লক্ষ্য ইউক্রেন ও লেবাননে শান্তি প্রতিষ্ঠা। ফ্রান্স জেনেভার সীমান্তবর্তী শহরে চলছে শিল্পোন্নত 7 দেশ G7-এর 52তম শীর্ষ সম্মেলন। দিনব্যাপী এই সম্মেলনের আলোচ্যসূচির কেন্দ্রে এবার দুই যুদ্ধ, ইউক্রেন ও মধ্যপ্রাচ্য। সম্মেলনের দ্বিতীয় দিনের ইউক্রেন নিয়ে হলো একটি বিশেষ অধিবেশন। ট্রাম্প, কিয়ার স্টারমার, ম্যাক্রো সহ বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রাশিয়ার হামলায় নাস্তানাবুদ জেলেনস্কি এবার যুদ্ধবন্ধের আশ্বাসের বদলে সামরিক সহায়তা চাইছেন। বৈঠক শেষে বলা হয়েছে ইউক্রেনকে সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়ে নেতারা একমত। আলোচনাও ফলপ্রসূ। তবে রাশিয়ার আগ্রাসন রুখতে কেবল সামরিক সহায়তাই যথেষ্ট নয়, বরং ক্রেমলিনের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর ব্যাপারে একমত নেতারা।
ইউরোপীয় দেশগুলো মনে করে রাশিয়ার জ্বালানি খাতের ওপর আঘাত হানতে পারলে মস্কোর জন্য যুদ্ধের ব্যয় বহন করা কঠিন হবে। এই নিষেধাজ্ঞা কার্যকর হলে বৈশ্বিক জ্বালানি বাজারে মস্কোকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। সম্মেলনের সাইডলাইনে ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলাদা বৈঠক সেরেছেন জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বৈঠকের ছবি দিয়ে জেলেনস্কি জানান, এই আলোচনা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হলো। পুতিন G7-কে সাক্ষাতের সুযোগ হিসেবে ব্যবহার করেননি। আমি জানি পুতিন বিভিন্ন নেতার মাধ্যমে আবারও নানা প্রস্তাব দিয়েছেন। মস্কোতে যাওয়ার আমন্ত্রণও ছিল, কিন্তু এ ধরনের খেলায় আমরা অংশ নেই না। শীতের আগেই আমাদের বৈঠকের প্রয়োজন। গত শীতে আমার দেশের মানুষ যে দুর্ভোগ পার করেছে, এই শীতে সেটি যেন না হয়। এর আগে পুতিনের সাথে সরাসরি আলোচনার প্রস্তাব দেন জেলেনস্কি, তবে সাড়া দেয়নি মস্কো। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য দাবি করেছেন তিনি ইতোমধ্যেই পুতিন ও জেলেনস্কির সাথে কথা বলেছেন। দুইজনেই যুদ্ধবন্ধের বিষয়ে ইতিবাচক। ইরানের সাথে সফল চুক্তির পর এবার ইউক্রেন ও লেবাননে শান্তি ফেরানোর ঘোষণা দিলেন ট্রাম্প। এদিকে G7 সম্মেলনের সাইডলাইনে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির তাগিদও চলছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সাথে একটি বৈঠক করেছেন ট্রাম্প। বিশ্ব রাজনীতির এই গুরুত্বপূর্ণ মঞ্চে এবার বিশেষ অতিথি কাতার, মিশর ও সংযুক্ত আরব আমিরাত। বৈঠকে হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচলের বিষয়টিও আলোচনায় এসেছে। কাজী শাহরিন, স্টার নিউজ। এদিকে ফ্রান্সে চলমান G7 সম্মেলনের ভেন্যুর কাছে এক অভিনব প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা অক্সফাম। পাবলিয়ের লেক জেনেভার তীরে বিশ্ব নেতাদের কাগজের মুখোশ পরে প্রতীকী বিক্ষোভের আয়োজন করা হয়, যেখানে নোংরা পানি ভর্তি একটি বড় বোতলে গাঁজা লিখে ফিলিস্তিনের তীব্র পানি সংকটকে ফুটিয়ে তোলা হয়। সেই গোল টেবিলে হাতে পানির গ্লাস নিয়ে বসে আছেন কাগজের মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি ও কানাডার প্রেসিডেন্ট মার্ক কার্নি। সংস্থাটির দাবি, গাজার 82% মানব বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত, অথচ বিশ্ব নেতারা এই মানবিক সংকটকে এজেন্ডায় রাখছেন না। মধ্যপ্রাচ্যের চরম বিপর্যয়কর পরিস্থিতি উপেক্ষা করার কারণেই এই প্রতীকী প্রতিবাদের আয়োজন বলে জানান অক্সফার্মের মানবিক সহায়তা বিষয়ক বিশেষজ্ঞ লুই নিকোলাস চান্দো। G7 নেতারা যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মাত্র কয়েক কিলোমিটার দূরে আলোচনা করছেন, তখন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই সতর্ক বার্তাটি তুলে ধরা। পৃথিবীতে এখনও এমন দেশ রয়েছে যেখানে পরিস্থিতির কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। সবাই এককভাবে ইরান ও যুক্তরাষ্ট্রের সমঝোতাকে স্বাগত জানাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো গাজা, লেবানন এবং সামগ্রিকভাবে অধিকৃত পশ্চিম তীর এই আলোচনার এজেন্ডাই নেই। অথচ আমরা সেখানে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি। গাজার ক্ষেত্রে এটি গণহত্যার পর্যায়ে পৌঁছেছে, যেখানে 82% মানুষ এক ফোঁটা পানিও পাচ্ছেন না। গাজার বিশিষ্ট চিকিৎসক হুসাম আবু সাফিয়ার মুক্তির আবেদন খারিজ করে দিয়েছে ইসরায়েলের সুপ্রিম কোর্ট। 2024 সালের শেষ দিকে গাজার একটি হাসপাতাল থেকে কোনো কারণ ছাড়াই তাকে আটক করে ইসরায়েলি বাহিনী। তিনি গাজার কামান আদওয়ান হাসপাতালের পরিচালক এবং এই উপত্যকার 14 জন চিকিৎসকের একজন, যাদের 1 বছরেরও বেশি সময় ধরে কোনো অভিযোগ ছাড়াই আটক রেখেছে ইসরায়েল। তাকে মুক্তি না দেওয়ার কারণ হিসেবে একটি গোপন নথির কথা বলছে ইসরায়েল আদালত। তবে ইসরায়েলি আদালত ডাক্তার হুসাম আবু সাফিয়ার আইনজীবীকে সেই নথি দেখাতেও রাজি নয়। মানবাধিকার কর্মীরা বলছেন, এর মধ্য দিয়ে এটা স্পষ্ট হলে যে একজন চিকিৎসককে অভিযোগ বা প্রকাশ্য আদালতে কোনো প্রমাণ ছাড়াই তার স্বাধীনতা থেকে বঞ্চিত করা যেতে পারে। কারাগারে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন ডাক্তার সাফিয়ার আইনজীবীরা। বরাবরের মতো এসব অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলের কড়া কর্তৃপক্ষরা। যুক্তরাষ্ট্র ইরানের চুক্তির খবরে পুরো বিশ্ব যখন স্বস্তি নিঃশ্বাস ফেলছে, তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ। যুদ্ধবাজ নেতানিয়াহুর কাছে এই চুক্তি যেন দুঃস্বপ্নের মতো। নেতানিয়াহুর আপত্তির মুখেও ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তির পর মনে করা হচ্ছে ওয়াশিংটনে এখন তেল আবিরের চেয়ে তেহরানের প্রভাবই বেশি।
নেতানিয়াহু বরাবরই নিজেকে ওয়াশিংটনের রাজনৈতিক পরামর্শক হিসেবে উপস্থাপন করতেন। মনে করা হতো মার্কিন রাজনীতিকদের ওপর আক্ষরিক অর্থেই প্রভাব ছিল তার। তবে কি উল্টে গেল সেই চিত্র? পরিস্থিতি এখন এমন যে ইসরায়েলের চিরশত্রু তেহরানই যেন যুক্তরাষ্ট্রকে বেশি প্রভাবিত করছে। এই ব্যর্থতা তেহরান বিষয়ে ইসরায়েলের কৌশল আবারও ভেবে দেখার বিষয়টিকে মনে করিয়ে দিচ্ছে। ইসরায়েলকে আরও বাস্তববাদী ও সংযমী হতে হবে। ওবামা প্রশাসনের সময় নেতানিয়াহু কংগ্রেস ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের সমর্থন আদায় করে হোয়াইট হাউসকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু এখন আর সেই সুযোগ নেই বললেই চলে। দশকের পর দশক ধরে ইরানকে শত্রু হিসেবে তুলে ধরাই ছিল নেতানিয়াহুর রাজনীতি। সেই দৃষ্টিভঙ্গি থেকেই দেশটি তার নিরাপত্তা ও রাজনীতিকে সাজিয়েছে। ফলে ইসরায়েলের মিস্টার সিকিউরিটি হিসেবে যে ইমেজ গড়েছিলেন নেতানিয়াহু, ইরান সেটি ভেঙে দিয়েছে। বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ইরানের সাথে যুদ্ধ তো বন্ধ হচ্ছেই, ওয়াশিংটন তেহরানের চাপে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান বন্ধ করতে হচ্ছে ইসরায়েলকে। এতকাল ধরে যে যুদ্ধকে পুঁজি করে ক্ষমতা উপভোগ করছিলেন নেতানিয়াহু, এবার তা ভাঙনের পথে। নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই চাপ কিভাবে সামলাবেন যুদ্ধবাজ এই ইহুদি নেতা, সেটাই এখন বড় প্রশ্ন। নেতানিয়াহুর সামনে এখন দুটি পথ খোলা। একটি হলো যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি বিরোধে যাওয়া অথবা চুপচাপ ট্রাম্পের সিদ্ধান্ত মেনে নেওয়া। যদিও ইরানের সাথে চুক্তি হলেও লেবাননের রণাঙ্গন ছাড়তে নারাজ নেতানিয়াহু। আমি আর ট্রাম্প সব বিষয়ে সবসময় একমত হই না। ইসরায়েলের নিরাপত্তাই আমার অগ্রাধিকার। তা নিশ্চিতে যা দরকার আমি তাই করব। আমি নির্বাচনে লড়ছি এবং জিতব বলে আশা করছি। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলকে আরও আক্রমণাত্মক নীতির পথে নিয়ে গেছেন নেতানিয়াহু। নতুন এই নিরাপত্তা কৌশলের কারণে বর্তমানে গাজা, লেবানন ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখলে রেখেছে ইসরায়েল। দীর্ঘদিন ধরে 3 ফ্রন্টে যুদ্ধের কারণে চরম চাপে দেশটির সেনাবাহিনী। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কোনো সুস্পষ্ট কূটনৈতিক পথও খোলা রাখেননি নেতানিয়াহু। ইফফাতিরা, স্টার নিউজ। পশ্চিমবঙ্গের ভবানীপুর বিধানসভা আসনে নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে ইলেকশন পিটিশন জমা দেওয়ার সময় তার সঙ্গে আদালতে ছিলেন সাংসদ ডেরেক ওব্রায়েন, দোলা সেন, শিশোরসন বন্দ্যোপাধ্যায়। এ বছর বিধানসভা নির্বাচনে ভবানীপুরে বিজেপি নেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে 15,000 ভোটে পরাজিত হন মমতা। এর আগে 2021 সালে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজয়ের পরও আদালতে দ্বারস্থ হন মমতা। সেই মামলায় নিষ্পত্তি হয়নি আজও। এদিকে সিআইডি দফতরে ফের হাজিরা দিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সইজাল কাণ্ডের পর ভোট প্রচারে বেরিয়ে উস্কানিমূলক মন্তব্যের জেরে হওয়া আরেক মামলায় মঙ্গলবার তলব করা হয় তাকে। এর আগে গতকাল 11 ঘণ্টা ধরে জিসিওতে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিষেককে। নামাজ পড়তে হলে বাংলাদেশ পাকিস্তানে চলে যেতে বললেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রভাবশালী মন্ত্রী দিলীপ ঘোষ। বলেন, সরকার পাল্টেছে, তাই আগের অনেক কিছুই চলবে না। গত ঈদুল আজহায় কলকাতার রেড রোডে নামাজের অনুমতি বাতিল করা হলেও যোগ দিবসের কর্মসূচিতে ব্যস্ততম এই রাস্তা 7 দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচিতে যোগ দেবেন। আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে? এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায় জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। ভারতের পর এবার 5 দিনের সফরে বেইজিং রয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হাই। সামরিক ঊর্ধ্বে ছেড়ে গণতন্ত্রের পোশাকে প্রেসিডেন্ট হবার পর মিন অং এর এটাই প্রথম বেইজিং সফর। সফরে বেইজিংয়ের সাথে আন্তঃসীমান্ত পরিবহন, মুক্ত বাণিজ্য, দুর্যোগ সহায়তা ও স্বাস্থ্য খাতে 18টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে মিয়ানমার। বেইজিং সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জনের পথেই হাঁটছেন মিন অং। বিশাল মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে বেইজিংয়ে স্বাগত জানানো হলো মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইকে। তিয়ানানমেন স্কোয়ারে 21 বার তোপধ্বনি আর পিপলস লিবারেশন আর্মির চৌকস সেনাদের গার্ড অফ অনার বাজানো হয় 2 দেশের জাতীয় সঙ্গীত। মিয়ানমারের প্রেসিডেন্টকে সাথে নিয়ে গার্ড পরিদর্শন করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
সামরিক উর্দি ছেড়ে গণতন্ত্রের পোশাকে প্রেসিডেন্ট হবার পর মিন অং এর এটাই প্রথম বেইজিং সফর। অভ্যর্থনার পরই বেইজিংয়ের গ্রেট হলে প্রেসিডেন্ট জিনপিং এর সাথে 1 ঘন্টারও বেশি সময়ের এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন মিন অং। পরে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে 18টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এর মধ্যে ছিল গ্রেটার মেকং উপ অঞ্চলে আন্তঃসীমান্ত পরিবহন, মুক্ত বাণিজ্য, দুর্যোগ সহায়তা, স্বাস্থ্য ও গণমাধ্যম। তবে দুই পক্ষের কেউই চুক্তিগুলোর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। মিয়ানমারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রচেষ্টাকে চীন দৃঢ়ভাবে সমর্থন করে। পাশাপাশি উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে সমন্বয় সাধন এবং দেশের বাস্তবতা ও জনগণের সমর্থনের ভিত্তিতে মিয়ানমার সরকারকেও চীন দৃঢ়ভাবে সমর্থন করে। এর মধ্য দিয়ে চীনের সমর্থন আদায় করে নিলেন মিয়ানমারের এই বিতর্কিত সামরিক জান্তা। বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের মধ্য দিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর পথে হাঁটবেন মিন অং। 1 বা 2 দিন নয়, টানা 5 দিনের সফরে আগামী 19 জুন পর্যন্ত বেইজিংয়ে কাটাবেন মিয়ানমারের একসময়ের এই সামরিক জান্তা। চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় মিয়ানমারে একটি তেল ও গ্যাস পাইপলাইন এবং গভীর সমুদ্রে বন্দর প্রকল্পে বিনিয়োগ করেছে। তবে অনেক প্রকল্প সংঘাতপূর্ণ এলাকায় হওয়ায় সেগুলো হামলা ও হুমকির মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে প্রথম বিদেশ সফর হিসেবে মিন অং গত মাসে ভারত সফর করলেন। এবার বেইজিংয়ের সঙ্গে তার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবারই ইঙ্গিত দিচ্ছে, যা তাকে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়তা করছে। এর আগে গেল মাসে তিনি ভারত সফর করেন। গত ডিসেম্বর ও জানুয়ারিতে হওয়া 2 দফার বিতর্কিত নির্বাচনে আরেক মেয়াদের জন্য ক্ষমতা দখলের পর মিন অংয়ের এটাই প্রথম বেইজিং সফর। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ। মূল্যস্ফীতি ও জ্বালানি খাতে ভর্তুকি প্রত্যাহারের প্রতিবাদে ইন্দোনেশিয়ার 8টি বড় শহরে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। জ্বালানি খাতে ভর্তুকি প্রত্যাহারের কারণে ইন্দোনেশিয়ার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। অন্য সব খরচের মতো শিক্ষার্থীরাও নিত্য নতুন খরচের চাপে পড়েছেন। প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর অর্থনৈতিক নীতির প্রতিবাদে রাজধানী জাকার্তা, সুলাওয়েসি, সুমাত্রা ও পশ্চিম জাভায় বিক্ষোভে জড়ো হয় হাজারো শিক্ষার্থী। এতদিন ভর্তুকি দিয়ে গ্যাস সহ অন্যান্য জ্বালানির দাম স্থিতিশীল রেখেছিল ইন্দো সরকার, কিন্তু ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক তেলের দামে ঊর্ধ্বগতি দেখা দেওয়ার পর ভর্তুকি প্রত্যাহারে বাধ্য হয় সরকার। যদিও সমালোচকদের দাবি, সরকারের উচ্চবিলাসী ব্যয় পরিকল্পনার কারণে আর্থিক চাপ বেড়েছে, যার ফলে গত সপ্তাহে মূল্যস্ফীতিও বেড়েছে। জ্বালানির দাম বৃদ্ধি এবং 2002 সালের পুলিশ আইন সংশোধন পাশ করা জনগণের প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতা। আমাদের কখনোই এতে যুক্ত করা হয়নি। মধ্যরাতে সিদ্ধান্ত নিয়ে জ্বালানির দাম বাড়ানো হয়েছে, যা সব নাগরিককে চমকে দেয় এবং মানুষ আতঙ্কিত হয়ে প্যানিক বাইং শুরু করে। মধ্যবিত্তরা আগে যে পরিমাণ জ্বালানি কিনতো, দাম আরও বাড়ার শঙ্কায় মাত্র কদিনেই তারা পেট্রোল পাম্প খালি করে ফেলেছে। এটা জনগণের সঙ্গে সরকারের বিশ্বাসঘাতকতা। যুক্তরাজ্যের 16 বছরের কম বয়সী শিশুদের জন্য বন্ধ হচ্ছে টিকটক, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম। শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করার স্বার্থে এমন কঠোর সিদ্ধান্তের পথে হাঁটছে যুক্তরাজ্যের স্টারমার সরকার। শুধুমাত্র ফেসবুক বা ইনস্টাগ্রাম নয়, এই নিষেধাজ্ঞার আওতায় আসছে বিভিন্ন গেমিং এবং লাইভ স্ট্রিমিং অ্যাপসও। যেসব প্ল্যাটফর্মে শিশুরা অচেনা মানুষ বা প্রাপ্তবয়স্কদের সঙ্গে যোগাযোগের সুযোগ পায়, সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ব্রিটিশ সরকার। চলতি বছরের শেষ নাগাদ এই সংক্রান্ত একটি আইন পাশের করার পরিকল্পনা করা হচ্ছে, যা আগামী বছর থেকে পুরোপুরি কার্যকর হবে। সরকারের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যুক্তরাজ্যের শিশুরা। আমি ভাবিনি এটা সত্যি হবে। ভেবেছিলাম হয়তো সিদ্ধান্তটা বাতিল হবে, বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে না পারার সমস্যা হবে। আমি জানি না কি হবে আর কিভাবে হবে, কিন্তু আমি বেশিরভাগই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি আমার বাবা মা এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করতে।
আমি ভেবেছিলাম প্রধানমন্ত্রী হয়তো আরো সময় নেবেন এটা নিয়ে ভাবার জন্য এবং এর প্রভাব কি হতে পারে তা বোঝার জন্য। আমি ফোনে বন্ধুদের সঙ্গে কথা বলতে, মজার মিম শেয়ার করতে ভালোবাসি, কিন্তু আমি জানি ভবিষ্যতে এটা মানুষের জীবন এবং মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে অনেক স্থিতিশীলতা আনবে। আমি সত্যি আনন্দিত। আজ সকালে দারুণ এই ঘোষণাটি এসেছে। আমি মনে করি এখন বিস্তারিত বিষয়গুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের বিস্তারিত জানার অপেক্ষা করতে হবে। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা যেন তরুণদের এমন অনলাইনে ঠেলে না দেই যেগুলো অনিয়ন্ত্রিত। আমি মনে করি এটি পুরোপুরি নিষিদ্ধ না করে সীমিত করা উচিত ছিল, কারণ যদি সবকিছু একেবারে বন্ধ করে দেওয়া হয় তাহলে আপনি এর উদ্দেশ্যটাই বুঝবেন না, তাহলে এর কোনো মানেই থাকে না। আমি একেবারেই খুশি নই, কারণ আমি মনে করি এটা পুরোপুরি নিষিদ্ধ করা উচিত নয়, বরং সীমিত করা উচিত। যেমন আপনার নির্দিষ্ট সময় থাকা উচিত, তারপর আপনাকে বাইরে যেতে বলা উচিত এবং পরিবারের সঙ্গে কথা বলা উচিত। হোয়াইট হাউসে ইউএফসি অনুষ্ঠানে ড্রোন ও স্নাইপার ব্যবহার করে হামলার একটি ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। স্বাধীনতার 250তম বার্ষিকীর স্মরণে গত সপ্তাহে আয়োজিত এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বেশ কয়েকজন জ্যেষ্ঠ রিপাবলিকান আইন প্রণেতা, প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিথিরা হোয়াইট হাউসের লনে আলটিমেটাম ফাইটিং চ্যাম্পিয়নশিপ মিক্সড মার্শাল আর্ট ইভেন্ট উপভোগ করেন। কর্তৃপক্ষ জানায় এরই মধ্যে ঘটনায় জড়িত সন্দেহে 5 জনকে আটক করা হয়েছে। এফবিআই অভিযোগ করেছে বিস্ফোরক বোঝাই ড্রোন ব্যবহার করে হোয়াইট হাউসের উত্তর দিকে হামলা চালানোর পরিকল্পনা ছিল, যার উদ্দেশ্য ছিল উপস্থিতিদের এমন পথে ঠেলে দেয়া যাতে স্নাইপাররা পালিয়ে যাওয়া রাজনীতিবিদ ও অন্যদের ওপর গুলি চালাতে পারে। যদি অনুষ্ঠানটি ট্রাম্পের 80তম জন্মদিনে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়। আদালতের নথি অনুযায়ী অভিযুক্ত 5 জন সরকার বিরোধী ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী ছিলেন। যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের সম্পর্কিত তদন্ত ফাইলগুলোর ব্যবস্থাপনা নিয়ে সৃষ্ট ক্ষোভও তাদের এই কাজে উদ্বুদ্ধ করেছিল। যুক্তরাষ্ট্রের ডেলওয়ারের একটি হাসপাতালে গোলাগুলির ঘটনা অন্তত 1 জন নিহত ও আরেকজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে উইলমিংটনের ক্রিশ্চিয়ানো কেয়ার হাসপাতালে এক কর্মচারী তার 2 সহকর্মীকে গুলি করে। পুলিশ জানায় সন্দেহভাজন এখনও পলাতক রয়েছে, শনাক্ত হয়নি পরিচয়ও। তাকে ধরতে অভিযান চলছে। কর্তৃপক্ষ জানায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গুলিবিদ্ধ 2 জনকে খুঁজে পায়, পরে তাদের একজন মারা যান। উইলিংটন পুলিশ প্রধান উইল ফ্রেডো বলছেন সন্দেহভাজন ব্যক্তি কিভাবে হাসপাতাল থেকে পালিয়ে গেল তা নির্ধারণ করতে তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছেন। এদিকে গুলির ঘটনার পর হাসপাতালটি অল্প সময়ের জন্য লকডাউন করা হয়। পরবর্তীতে ভবনটি নিরাপদ ঘোষণা করে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। উইলমিংটনের মেয়র জন কার্নি ও ডেলওয়ারের গভর্নর ম্যাট মেয়ার হতাহত ও তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। We're grateful for the heroism, team. We're grateful for the heroism. Can you speak to the safety measures? Thank you for coming. Thank you for coming. লস এঞ্জেলসে 2026 ফিফা বিশ্বকাপের গ্রুপ জি এর উদ্বোধনী ম্যাচ ঘিরে ইরানের অংশগ্রহণকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক জটিল রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি। একদিকে প্রবাসী ইরানি আমেরিকানদের বিক্ষোভ, অন্যদিকে সমর্থকদের উদযাপন। সব মিলিয়ে মাঠের বাইরেও উত্তেজনা ছড়িয়েছে। নিউজিল্যান্ডের সঙ্গে বিশ্বকাপ ড্রকে রাজনৈতিক জয় হিসেবে স্বাগত জানালো তেহরানের সমর্থকরা। বিশ্বকাপে ইরানের ম্যাচ ঘিরে লস এঞ্জেলসে রাজনৈতিক উত্তেজনা, প্রবাসীদের বিক্ষোভ। নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি পারস্য রেস্তোরাঁ, মাতোয়ারা ইরানি ফুটবল ফ্যানরা। টিভিতে চলছে নিউজিল্যান্ড ইরান ম্যাচ। বিশ্বকাপের মতো আসরে প্রতিপক্ষের জালে গোল উদযাপনে বাঁধ ভাঙা উল্লাস। প্রবাসীদের একটা অংশ ইরানের বর্তমান শাসন ব্যবস্থা নিয়ে নাখোশ, তবে তারাও বলছেন রাজনৈতিক বিভাজন পাশে রেখে জাতীয় দলকে সমর্থন করতে এসেছেন।
ইরানি খেলোয়াড়রা বিশ্বকাপে খেলার এই মুহূর্তটির জন্য সারা জীবন ধরে কঠোর পরিশ্রম করেছেন। তাদের অনেকেই সাধারণ পরিবার থেকে এসেছেন। অন্যান্য অনেক ইরানির মতো ফুটবলাররাও গত কয়েক মাসে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন। তাই দিন শেষে আমরা এখানে তাদের সমর্থন করতে এসেছি। যদিও রাজনীতি নিয়ে আমাদের অনেকেরই মিশ্র অনুভূতি আছে, কিন্তু বিশ্বকাপ মূলত মানুষকে একত্রিত করার জায়গা, যেখানে রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে দলকে সমর্থন করা উচিত। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরে কয়েকশো বিক্ষোভকারী জড়ো হয়ে ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, তেহরান সরকারের প্রতি পরোক্ষ সমর্থনের বার্তাই দিচ্ছে জাতীয় ফুটবল দল। মাঠের ভেতরেও দেখা মেলে ইরানের শাসক গোষ্ঠীর বিরোধিতা। বিপ্লব পূর্ব ইরানের সিংহ সূর্য প্রতীকযুক্ত পতাকা নিয়েও অনেকে প্রতিবাদে অংশ নেন। যদিও ফিফার নিয়ম অনুযায়ী রাজনৈতিক প্রতীক ছিল নিষিদ্ধ। তবে নিয়ম অনুযায়ী বিভিন্ন স্টেডিয়ামে ইরানের পতাকা প্রদর্শিত হয়েছে, যাকে আন্তর্জাতিক মঞ্চে দেশের উপস্থিতির প্রতীক হিসেবে আখ্যা দিচ্ছে তেহরান। খেলোয়াড় ও কোচিং স্টাফরা জানিয়েছেন, যুদ্ধ ও আন্তর্জাতিক উত্তেজনা সত্ত্বেও তারা বিশ্বকাপে ইরানি জনগণের জন্য আনন্দ ও ঐক্যের বার্তা দিতে চান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইরান 2-2 গোলে ড্র করে, যা অনেক সমর্থকের কাছে শুধু একটি ক্রীড়া ফলাফল নয়, বরং রাজনৈতিক অর্থবহ একটি মুহূর্ত হিসেবে দেখা হয়। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ। যুক্তরাষ্ট্রের মিসৌরিতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় পাইলট সহ 11 জন স্কাই ড্রাইভার নিহত হয়েছেন। দেশটির কানসাস সিটির বাটলার বিমানবন্দরের কাছে উড্ডয়নের পরই প্যাসিফিক অ্যারোস্পেস 750XL বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের পাশে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। রানওয়েতে দাঁড়িয়ে থাকা ড্রাইভারদের পরিবারের সদস্যরা এই মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্যারাসুট অ্যাসোসিয়েশন প্রযুক্তি পরিচালক ও অভিজ্ঞ স্কাই ড্রাইভার জেন শার্প রয়েছেন। দুর্ঘটনাটি তদন্ত শুরু করেছে আমেরিকান জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 800। পূর্বাঞ্চলে ক্রমবর্ধমান সহিংসতা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘের মুখপাত্র স্টিভেন ডুজারিক বলেছেন, স্বাস্থ্য কর্তৃপক্ষ 14 জুন পর্যন্ত ইতুরি, উত্তর কিভু এবং দক্ষিণ কিভুতে 21টি নতুন নিশ্চিত সংক্রমণের খবর দিয়েছে। তিনি সতর্ক করে বলেন, চলমান সংঘর্ষ এবং বাস্তুচ্যুত সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, কারণ মানুষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যাতায়াত করছে। মুখপাত্র স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছেন, উত্তর কিভুর ওয়ালিকাল ও মাসিসি অঞ্চলের সপ্তাহান্তে সংঘর্ষের কারণে শত শত পরিবার পালাতে বাধ্য হয়েছে। অন্যদিকে 13 জুন মুন্ডা ও বুহিম্বায় গোলাবর্ষণে অন্তত 3 জন বেসামরিক নাগরিক নিহত এবং 5 জন আহত হয়েছেন। দুজারিক বলেছেন, দক্ষিণ কিভুতেও সংঘাত অব্যাহত রয়েছে এবং জনবহুল এলাকাগুলোতেও বিমান হামলা, গোলাবর্ষণ ও গোলাগুলির খবর পাওয়া গেছে, যা মানবিক সহায়তা পৌঁছানোকে আরও ব্যাহত করছে এবং আরও বেশি মানুষকে সহায়তাহীন করে ফেলছে। Turning to the Democratic Republic of the Congo, where the country continues to take a heavy toll on civilians. We, along with our humanitarian partners, continue to support national authority. Call on all parties to protect civilians and Anguka kumukona nyama, akanguka kumukona nyama, akaua ule nyama. Musikie mie mzuri halali ile nyama yele makaku. বিশ্বকাপ ফুটবলের ডামাডোলের মাঝে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা বনাম টরন্টোর এক গাঁজা বিক্রেতার আইনি লড়াই এখন বিশ্বজুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বকাপের ট্রফির আদলে অনুমোদিত ফিফা বং বা ধূমপানের পাত্র বিক্রি করায় কানাডার একটি দোকানকে আইনি নোটিশ পাঠায় ফিফা। আইনজীবীদের লাল কার্ডের মুখে শেষ পর্যন্ত হাতুড়ি দিয়ে সেই ট্রফি আকৃতির পাত্রটি ভেঙে ফেলা হলেও এই এক ঘটনাতেই বিশ্বজুড়ে রাতারাতি বিখ্যাত হয়ে গেছে দোকানটি। টরন্টোর কুইন স্ট্রিটের জনপ্রিয় ক্যানাবিস শপ কসমিক চার্লিস। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এক অভিনব ব্যবসার আইডিয়া ফেঁদেছিল দোকানটি। বিশ্বকাপ ট্রফির আদলে সিলিকনের তৈরি একটি বিশেষ ধূমপানের পাত্র দোকানে তুলেছিলেন তারা, যার মূল্য ধরা হয়েছিল
$50 কানাডিয়ান। কিন্তু এক ক্রেতার কাছে সেটি বিক্রির পরই ফিফার কপিরাইট লঙ্ঘনের আইনি নোটিশ পান দোকান মালিক। নোটিশে স্পষ্ট জানানো হয় ফিফার ট্রেডমার্ক ব্যবহার করে কোনো পণ্য বিক্রি করা যাবে না। আমি বিষয়টিকে খুব সিরিয়াসলি নিয়েছি। ফিফাও চিঠিতে খুব গুরুতরভাবে বিষয়টিকে উত্থাপন করেছে। তারা আমাকে বলে, যদি আমরা তাদেরকে প্রমাণ দেখাতে পারি যে ধূমপানের পাত্রটি নষ্ট করা হয়েছে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তবে ফিফার চাপের মুখে শেষ পর্যন্ত সোমবার সকালে ট্রফির মতো দেখতে সেই পাত্র ধ্বংস করতে বাধ্য হন তিনি। ফিফার মতো বিশাল সংস্থার কাছে এই লড়াইয়ে অবশ্য দোকান মালিকই লাভবান হলেন। মাত্র $50 ক্ষতির বিনিময়ে পেয়েছেন আন্তর্জাতিক প্রচার আর পরিচিতি, যা তিনি লাখো ডলার খরচ করেও পেতেন না। আমরা ধূমপানের পাত্রটি ভেঙে ফেলার মাধ্যমে যতটা প্রচার পেয়েছি তা অর্থের বিনিময়ে সম্ভব হতো না। আমরা ভাবিনি বিষয়টি এমনভাবে ভাইরাল হয়ে যাবে। আর ফিফার আমাদের লাল কার্ড দেখানোর বিষয়টি কখনো ভুলব না। উত্তর আমেরিকার প্রথম দেশ হিসেবে কানাডায় গাঁজা সেবন ও বিক্রি বৈধ হওয়ায় তারা এই বিশ্বকাপকে একটি বড় সুযোগ হিসেবে দেখছিলেন। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। বিদ্যুৎ, ইন্টারনেট কিংবা টেলিভিশন কিছুই নেই, তবু ফুটবল বিশ্বকাপের জোয়ারে ভাসছে গাজার মানুষ। বিদ্যুৎহীন ছোট্ট তাঁবুতে তারা মেতে উঠেছেন ফুটবলের আনন্দে। সম্বল কেবল একটা ল্যাপটপ। ফিলিস্তিনিরা বরাবরই ফুটবল পাগল। সীমিত সাধ্য ও সামর্থ্য দিয়েই তারা ফুটবল চর্চা করে আসছেন। কিন্তু 2023 সালের যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত গাজার 1000 খেলোয়াড়কে হত্যা করেছে ইসরায়েল। ছোট্ট একটি তাঁবুর ঘর, নেই বিদ্যুৎ, এমনকি টেলিভিশনও। তাই ল্যাপটপেই খেলা দেখার চেষ্টা, ইন্টারনেট লাইনেও বাফারিংয়ের ভোগান্তি। তবু বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে ফিলিস্তিন। গাজার ফুটবল লিগের খেলোয়াড় ফাদি আল আরাউই 23 সালের অক্টোবর যুদ্ধের পর আর মাঠে নামতে পারেননি। বিশ্ব যখন বিশ্বকাপ জোয়ারে কাঁপছে, তখন কি করে ঘরে বসে থাকেন এই ফুটবল প্রেমী? খেলা দেখার জন্য প্রথমেই সংগ্রাম ল্যাপটপের সাথে। কারণ কিভাবে ল্যাপটপ চার্জ করব? চার্জ দেওয়ার জন্য ভিক্ষার মতো অনুরোধ করতে হয়। ল্যাপটপ না হয় চার্জ হলো, এরপর ইন্টারনেট কার্ড কিভাবে পাবো? হয়তো খেলা দেখতে বসলাম, কিন্তু মাথার উপর ড্রোনের শব্দ, অর্থাৎ বোমা হামলা হতে পারে, আমরা মারাও যেতে পারি। এই হলো গাজা, যেখানে ফুটবলের মতো নির্দোষ বিনোদনের জন্য মানুষকে সীমাহীন মূল্য দিতে হয়। বিশ্বের সবাই খেলা দেখছে, শুধু গাজার মানুষ বাদে। আমাদের দিকে তাকাও, আমাদের শিশুদের দিকে তাকাও, আমাদের অবস্থার দিকে তাকাও। 2022 সালেও আমরা নিজেদের ঘরে বসে কাতার বিশ্বকাপ দেখেছি। বিদ্যুৎ ছিল, সবকিছুই ছিল, কিন্তু আজ কিছুই নেই। মানুষকে খেলা দেখার সুযোগ দিতে দুটি বিকল্প বিদ্যুৎ লাইন ও ব্যাটারি লাগিয়েছেন গাজার এই রয়্যাল ক্যাফের মালিক। কিন্তু আতঙ্ক দূর হয় না, কারণ দখলদার ইসরায়েলের বোমাগুলো সবসময় মানুষের জমায়েত খুঁজে বেড়ায়। হামলার পর সহজ অজুহাত হামাস যোদ্ধারা বৈঠক করছিল। এই ক্যাফেও যখন তখন লক্ষ্যবস্তু হতে পারে। আমি যখন ম্যাচ থেকে বের হচ্ছি, তখনও আমি প্রাণ হারাতে পারি। কিন্তু যত কষ্টের মধ্যেই থাকি না কেন, আমি চলতে থাকবো এবং সব কিছুর মধ্যেও আমরা ফুটবল ম্যাচ দেখব। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন বলছে 2023 সাল থেকে চলমান যুদ্ধে গাজার 73,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে 1000 জন ছিলেন খেলোয়াড়, ছিলেন শিশু কিশোর, পেশাদার অপেশাদার খেলোয়াড়, রেফারি সবাই। প্রায় 285টি ক্রীড়া স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েল। স্টেডিয়াম হয়ে উঠেছে ইসরায়েলের আটক কেন্দ্র। গাজার খেলাপ্রেমীরা বলছেন ফিলিস্তিনিদের ফুটবলও ওদের ভয়। ফুটবলকে ওরা বোমার মতোই ভয় পায়। কাজী শাহরিন, স্টার নিউজ। চীনের 200 বছর পুরনো ঐতিহাসিক এজিয়াং টেম্পল ব্রিজের সংস্কার কাজ শেষ হয়েছে। দীর্ঘ 5 মাসের সংস্কার শেষে চলতি জুন মাসের মাঝামাঝিতে সেতুটি সাধারণ মানুষের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে। 1825 সালে নির্মিত 142 মিটার দীর্ঘ এই সেতুটি দেশটির অন্যতম প্রাচীন এবং বৃহত্তম পাথরের তৈরি খিতলান সেতু। সেতুটিতে চীনের প্রাচীন রাজবংশের নিখুঁত স্থাপত্যশৈলী এবং পাথরের কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সংস্কারের পরও সেতুটির মূল ঐতিহাসিক রূপ এবং প্রাচীন নকশা পুরোপুরি অক্ষুণ্ণ রাখা হয়েছে। আর এই নতুন সংস্কারের ফলে প্রাচীন এই ঐতিহাসিক নিদর্শনটি দেখতে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে আশা করছেন কর্তৃপক্ষ।